আসলে ঘটনা ঘটে যাওয়ার পরে নিজে উপলব্ধি করতে পারি যে বিগত দিনে যে ঘটনা মানে কাজগুলো করলাম সেগুলো ঠিক না। যখন তুমি এই জিনিসগুলো করছিলে তখনও কি বুঝতে পারছিলে না যে এই কাজগুলো ঠিক হচ্ছে না? আসলে যখন আমি এই কাজগুলো করতেছিলাম তখন মানে একসাথে তো আর এত বড় অপরাধ করি নাই, কিন্তু ছোট ছোট থেকে যখন দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। নোট দিস, আমরা গল্প শুরু করছি যে একসাথে এত বড় অপরাধ করেনি, সুতরাং রিয়েলাইজেশনটা হয়নি। ও যেটা করেছে ছোট 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 করে অপরাধ করতে 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 অপরাধের ধরনটা এত বড় হয়ে গেছে, ওই সেই কথার মতো যে বিন্দু বিন্দু কণা থেকে সিন্ধুর জন্ম, সিন্ধু নদের জন্ম। ঠিক আছে, সুতরাং আজকের এই গল্পটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওর গল্পটা অনেকের জীবনের সাথে মিলে যাবে, অনেকের জীবনের সাথে। ওকে, কি নাম বলছিলেন? মদ রাফি। রফি, সো শুরু করেন আপনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে। তো আমি আমার গল্পটা শুরু করার আগে একটু আমার আব্বু আর আম্মুর ডিটেলসটা একটু জানাই সবাইকে। শিওর। তো আমার আব্বু আমার মতো ছোট থাকতে যখন 20 বছর তখন চট্টগ্রামে আসে কাজের উদ্দেশ্যে, কর্মস্থল ঠিক করার জন্য। তো এখানে চট্টগ্রামে থেকেই কর্মস্থল ঠিক করে কাজকর্ম করে, ওইখানেই পারিবারিকভাবে আমার আম্মুর সাথে আব্বুর বিবাহ হয়। তো আমার ভাইয়ার জন্ম হয় 1996 সালে। তো এরপর পরই আমি 1998 সালে 16 ডিসেম্বরে জন্মগ্রহণ করি। তো দিনগুলো খুবই ভালো যাচ্ছিল, কিন্তু আব্বু মানে আমার আব্বুর যে মেজাজ তিনি খুব উগ্র মেজাজি। তার যখন মাথা যখন গরম হয় তখন তিনি খুব মানে কি বলবো, খুব ভয়ঙ্কর হয়ে ওঠেন। আচ্ছা যাই হোক, আমি আমার কথাটাই বলি। আমার যখন 6 বছর বয়স, আমি তখন ক্লাস শিশু শ্রেণীতে পড়ি। আব্বু আম্মুর খুব যেহেতু দ্বিতীয় সন্তান আমি, তাও ছোট, তো খুব ভালোবাসতো, আমাকে আদর করতো। তো তখন আমাদের একটা দোকান ছিল, আব্বু ওই দোকানটা চালাতো। ভাইয়া পড়তো ক্লাস 3-তে আর আমি পড়তাম শিশু শ্রেণীতে। তো আব্বুর পাশাপাশি ভাইয়াও দোকানে বসতো। তো ভাইয়া দোকানে বসতো, এদিক দিয়ে পড়ালেখা চলছে, খুব ভালো চলতেছিল। যখন আমি শিশু শ্রেণী থেকে 1 উঠি তখন আমার রোল হয় 1। তখন আব্বারও অনেক খুশি হয়। আব্বু ওই খুশিতে আমার জন্য অনেক কিছু কিনে আনে, যেটা আমার এখনও খেয়াল আছে। তো এভাবে করে আমি ক্লাস 2 পাস করার পরে ভাইয়া যখন ক্লাস 5 উঠে তখন তার পড়ালেখাটা ছেড়ে দিতে হয়, কারণ আব্বু ভাইয়াকে বলছিল যে একা তার দ্বারা দোকান চালানো সম্ভব হচ্ছিল না, যাতে ভাইয়া আব্বু একটু সহযোগিতা করে। কিসের দোকান ছিল? মুদির দোকান। যখন তোমার ভাইকে এটা বললো যে ক্লাস 5-এ পড়া অবস্থা, তখন তুমি কোন ক্লাসে পড়ো বা তোমার বয়স কত? আমি তখন 3-তে। ক্লাস 3-তে। ওকে, 2 বছরের ছোট পড়ো তোমরা। হ্যাঁ, বলো। তখন ভাইয়াও তো এতটুকু পড়ালেখা সম্পর্কে ধারণা ছিল না যে পড়ালেখা ভবিষ্যতে কতটুকু কাজে লাগবে বা এরকম। তো ভাইয়া একটু মানে কি পড়ালেখা করতে চাইতো না। তো ভাইয়াও আব্বুর কথা মেনে নিল, দোকান ভাড়া শুরু করলো। তো এরকম আমিও আচ্ছা সরি, তখন এর পাশাপাশি ভাইয়া যখন দোকানে বসে, এর পাশাপাশি আমাদের আরেকটা দোকান নেই, একই গলিতে আরেকটা দোকান নেই। তখন আমাদের 2টা দোকান, একটা ভাইয়া চালাতো মুদির দোকান, আরেকটা চালাতো তরকারি এবং প্লাস মুদির দোকান, সেটা আব্বু চালাতো। আচ্ছা। তো আমিও মাঝের মধ্যে দোকানে সময় দিতাম। তো আমার লাইফের প্রথম ভুল এখান থেকে শুরু, যে আমি যখন দোকানে বসতাম তখন আমি দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করতাম। তুমি প্রথম দিন যেদিন টাকা চুরি করলে সেদিনের ঘটনাটা মনে আছে? জি। আচ্ছা, সেদিনের ঘটনাটা কি ছিল আমাকে একটু বলো তো। সেদিন আমি স্কুল থেকে আসলাম। আচ্ছা। তখন ছিল প্রায় 4:30। তো আসার পর আব্বু বলতেছে যে তুই একটু দোকানে বস, আমি গোসল করে খাওয়া দাওয়া করে আসি। তো সেদিন সারাদিনের বেচা কিনা ছিল। তো তখনকার সময়ে আমি স্কুলে যাওয়ার সময় আব্বু আমাকে জাস্ট 2 টাকা দিত। ওই 2 টাকা দিয়ে আমি অনেক কিছু খেতে পারতাম। তারপরেও কেমন জানি মনে হলো যদি আর কিছু টাকা হয় তাহলে বন্ধু বান্ধব নিয়ে একটু মজা মানে আনন্দ করা যায় আর কি স্কুলে। তো এরকম করে আমি প্রথম দিনেই, আমার এখনো খেয়াল আছে, প্রথম দিনে আমি একটা 500 টাকার নোট নিই। তো 500 টাকার নোট আমি নিয়েছিলাম, যেটা এখন শার্টের হাতার মধ্যে ভাঁজ করে নিয়েছিলাম, যেটা আমার আব্বু বলতে পারে না। আর আব্বু অতটুকু সন্দেহ করে প্রথম আমাকে। তো এভাবে করে আমি প্রতিদিন টাকা নিয়ে স্কুলে যাচ্ছি, বন্ধুদের সাথে ঘুরতেছি, খাইতেছি, আমাদের এদিকে সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছি। তো দিন ভালোই চলতেছিল। তো যখন আমি ক্লাস 5 উঠি
তখন আব্বু দোকানটা সেল করে দেয়। এই কারণ তখন এলাকাতে দোকান বেড়ে যাচ্ছিল এবং আল্লাহর রহমতে আমি কখনো বলবো না যে আমাদের দোকান লসে ছিল, ভালোই লাভে ছিল মোটামুটি। কিন্তু আব্বু বলতেছিল যে এই এলাকায় দোকান দিয়ে তেমন ভবিষ্যতে কোনো কাজ আসবে না, যদি এখনও ভালো ইনকাম হয় কিন্তু ভবিষ্যতে কোনো কাজ আসবে না, আব্বুর যেটা কথা ছিল। যার কারণে আব্বু দোকান বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে ভাইয়াকে চাকরির জন্য বলে, যেহেতু পড়ালেখা করার সময় নেই আর ফ্যামিলিতে আমার আব্বুই একটা ইনকাম আর এদিক দিয়ে আমি বড় হচ্ছি, প্লাস ওদিক দিয়ে আমার বোনও হলো। তখন যে সংসারের প্রেশারটা আরও বেড়ে গেল। তো আব্বু দোকান দুটোটা ছেড়ে দিয়ে ভাইয়া জব করে, আব্বু নিজের আগের পেশায় জড়িত হয়ে আবার সিএনজি চালায়। আগে ট্যাক্সি চালাইতো, কিন্তু ট্যাক্সি উঠে যাওয়াতে তখন সিএনজি আসছিল, সিএনজি চালায়। তো আমার বোনও আসলো, ভালো চলতেছিল এরকম। কিন্তু ওই দিক দিয়ে আমার দোকান থেকে টাকা চুরি করার যে ইয়াটা ছিল ওইটা অফ হয়ে গেল। আব্বু দোকান যখন বিক্রি করে তখন প্রায় ওইখান থেকে 45,000 মোটামুটি এরকমই পাইছিল। আচ্ছা। তো এগুলো রাখছিল আমাদের শোকেসের যে ডয়টা ছিল ওইখানে। তো আমি কি করতাম, ওইখান থেকে আস্তে করে আম্মু যখন কাজ কামে বিয়ে থাকতো, যেমন রান্না করে যাইতো বা কোনো একটা জায়গায় গেলে ঘর থেকে মানে বেডরুম থেকে বেরোলেই আমি চাবিটা নিয়ে আস্তে করে ডয়টা খুলে ওইখান থেকে একটা নোট নিয়ে নিতাম। ওই যে টাকাটা বিক্রি করে ওখানে রাখা হয়েছিল? হ্যাঁ, ব্যাংক থেকে তুলে রাখা হয়েছিল ওইখানে। কত টাকা ছিল ওখানে? ওইখানে 35,000-এর উপর ছিল। 35,000-এর উপর ছিল। আপনি যখন এই কাজটা করছেন তখন আপনি ক্লাস 3-তে পড়েন? না, 5-এ। তখন 5-এ, আপনি একটু বড় হয়েছেন। এই টাকাটা নিয়ে আপনি কী করতেন? এই টাকাটা নিয়ে আমি স্কুলে যেতাম, খুব ভালো খাবার, ভালো দামি দামি খাবার খেতাম, বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে ঘুরতে যেতাম, সব বিল আমি দিতাম বন্ধু বান্ধবের। আর বন্ধু বান্ধবরা তখন আমার জন্য খুব প্রিয়, মানে পাগল ছিল। মানে যেহেতু আপনি পয়সা খরচ করেন সুতরাং ওকে ওকে এবং পয়সা যেহেতু খরচ করেন সুতরাং একটা লিডার একটা ভাবও নিশ্চয়ই ছিল, লিডার। ওকে, ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপর? তো এভাবে ঘর থেকে অনেকবারই নিছি, যার কারণে এক সময় যখন আব্বু আম্মুর থেকে টাকার হিসাব চাই তখন আমি নিজে সন্ধ্যার সময় ঘরে ছিলাম, পড়তেছিলাম, আম্মু পড়াচ্ছিল, আমি বেডরুমে ছিলাম। তো আম্মুর থেকে যখন টাকার হিসাব চাই তখন আম্মু টাকাগুলো বের করে আগে নিজে একা গোনে একবার। তো দেখে এখানে অনেক টাকা শর্ট, যেটা আম্মু মানে ভুলও খরচ করেনি এত টাকা। তো এখন আম্মু জিজ্ঞেস করতেছে আমাকে যে রাফি এখান থেকে এত টাকা শর্ট কেমনে হলো? তো আমি বললাম আম্মু আমি কি বলবো, আমি তো এসব কিছু ধরিও না। পরিবারের কেউ আপনাকে কোনো সন্দেহ করতো না কখনো? না, আমি যেহেতু ছোট ছিলাম সুতরাং সন্দেহটা করতো না। এগুলো একটু নোট রাখবেন। হ্যাঁ। আর তো এর পরবর্তীতে আম্মু কেমনে জানি নিজের থেকে টাকা দিয়ে ওই ফিলটা মানে গ্যাপটা পূরণ করে আব্বুকে টাকাগুলো বুঝিয়ে দেয়। আচ্ছা, তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনার মা যেহেতু টাকাটা পূরণ করলো, আমার এখানে কিছু জিজ্ঞাসা আছে। সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করেছে বা আপনার মা তাহলে বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেনি, যেহেতু সে নিজের টাকাটা দিয়েছে? জি। আপনার মার সঙ্গে বাবার সম্পর্কটা কেমন ছিল? আপনি কি কখনো দেখেছেন ওই বয়সে যে মা বাবার মধ্যে সম্পর্কটা খারাপ? বা আসলে মা বাবার মধ্যে মানে আমাদের ফ্যামিলিতে আম্মুর সাথে আব্বুর কোনো মানে খুব ভালো একটা রিলেশন ছিল, কিন্তু আব্বুর যখন মাথা খারাপ হতো তিনি খুব ভয়ঙ্কর হয়ে উঠতেন। মার গায়ে কি হাত তুলতেন? হ্যাঁ, মানে এত পরিমাণের ভয়ঙ্কর হতেন যে তাকে ওই মতো চেনাটা বড়ই দায়ী ছিল। ওকে, বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, সেই ভয়ের জায়গাটা থেকে হয়তো বা আপনার মা নিজে থেকে পয়সাটা দিয়ে ওটা ব্যবস্থা করে রেখেছেন। জি, বলুন তারপর। তো এর পরবর্তীতে আব্বু সিএনজি চালাচ্ছে, ভাইয়া জব করতেছে, আমি ক্লাস 5 পাস করলাম ভালো একটা পয়েন্ট দিয়ে। আমার বোনও বড় হতে লাগলো, এদিক দিয়ে খুব ভালো দিনকাল যাচ্ছিল। তো যখন আমি ক্লাস 5 পাস করি তখন আমি চিরাং স্টিমিল হাই স্কুল, চট্টগ্রামের বিখ্যাত একটা স্কুলে ভর্তি হই, ভালো মানে একটি স্কুল। তো ওইখানে ভর্তি হওয়ার পর আমি একটা কোচিংয়ে ভর্তি হলাম। তো আব্বু আর ভাইয়া যেহেতু বিজি আর আম্মু যেহেতু ঘরের কাজে বিজি, সেহেতু আমার স্কুলের এত কেয়ার করতো না, তারা মানে খোঁজ খবর নিত না। তো আমি স্কুলে যেতাম, প্রাইভেটও যেতাম, এরকম করতাম। তো প্রাইভেট 6 থেকে যেটা হলো 1 মানে ক্লাস শিশু থেকে 5-এর বেতন কিন্তু আম্মু নিজেই দিয়ে আসতো টিচারের কাছে। ওকে। কিন্তু ক্লাস 6 থেকে আম্মু আমাকে দেওয়া শুরু করলো। তো যেহেতু আমার একটু টাকা উড়ানোর অভ্যাস আছে, তো সেহেতু আমি টাকাটা নিয়ে খরচ করা শুরু করলাম। ওকে। এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের সময়
আমার টিচার আমাকে বলতেছে যে রাফি তোমার তো ডিউ আছে বেতন। তো আমি বললাম স্যার ঘর থেকে এখনও দেয় নাই, যদি দেয় তাহলে আমি যে এখন যে নক করব দিলে আমি আপনার কাছে দিয়ে যাব। আচ্ছা, তো এটা বলার পরে স্যার কেমন জানি বুঝতে পারলো, ওনার সন্দেহ হলো জিনিসটা যে 4 মাস হলো একটা ফ্যামিলি থেকে কেমনে বেতনটা না দেয়। তো উনি কেমনে জানি আমার ফ্রেন্ড সাইকেল থেকে নাম্বার নিয়ে আমার ঘরে নক করলো। ঘরে নক করার পর আমি যখন স্কুল থেকে ঘরে ফেরার পরে বলতেছে যে রাফি তোমাকে তো আমি প্রতি মাসে বেতন দিই, তুমি কে বেতন বলছে দিয়ে এটা? কি করো? আমার মা বলতেছে। ওকে। বলতেছে প্রতি মাসে তো তোমাকে আমি বেতন দিই, তুমি প্রাইভেটে বেতনগুলো কি করো? তো আমি বলতেছি আম্মু কই আমি তো দিয়ে দিই। বলতেছে মিথ্যা কথা বলতেছো কেন, তোমার স্যার আমাকে কল দিছে। তো এরপর আমি আর আম্মুকে কিছু বলি না। আম্মু আমাকে অনেক বকাঝকা এবং মারধরও করে। আর আম্মু সেটা আব্বুর সাথে কখনো শেয়ার করে নাই, কারণ যেহেতু আমি আগে বললাম যে আব্বু যখন রেগে যায় তখন তিনি অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এরকম আম্মু ওই বেতনটা আবার দেয় টিচার, তখন আম্মু নিজে যেয়ে দিয়ে আসে বেতনটা, স্কুলের বেতনটা আম্মু যেয়ে দিয়ে আসে। তখন আমার ভাইয়া যখন জব করতো তখন একটা মেয়ের সাথে রিলেশন হয়, ওইটা কেমনে জানি আব্বু জানতে পারে। তো জানতে পারার পরে ভাইয়াকে এমন মারে যে ওই আমরা দেখে থাকি যে তাঁবুর কতগুলো স্ট্যান্ড থাকে না স্টিলের মতো, ওই স্ট্যান্ড দিয়ে আমার ভাইয়াকে অনেক মারধর করছে এবং মাথায় আঘাত করছে। তো এর পরবর্তীতে আমি যখন চিল্লাচিল্লি করতেছিলাম, আঙ্কেলকে ডাকার জন্য চেষ্টা করতেছিলাম, তখন আব্বু আমাকেও মারে। তখন আমাকে মারে যে গাছ দিয়ে। তো মারার সময় আমার হাতের কনিতে পড়ে, হাতটা কনিতে আঘাত পেয়ে মচকে যায় যেখানে। ওকে। আচ্ছা, এরপর তখন তুমি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি 7 ক্লাস 7-এ পড়ো। ওকে। তখন আম্মু কোনো মতে পাশের ঘরে নিজে বরফ দিয়ে সুস্থ করে এবং আমাকে ওষুধ টষুধ কিনে দেয় আম্মু। তো এভাবে যাচ্ছে সময়। তো এর মধ্যে ক্লাস 7-এর লাস্টের দিকে, মানে কি যখন 8 মাস, কারণ আমরা তো 12 মাসে 1 বছর হয়, আর তখনই আমাদের একটা ইয়ার শেষ হয়। তো যখন 8 মাস চলে তখন আব্বু বাহিরে চলে যায় সিএনজি চালানো বাদ দিয়ে। সেখানে আমার আম্মুর বোনের স্বামী থাকতো, তো ওইখানে চলে যায় আব্বু। তো ওইখানে চলে যাওয়ার পরে প্রায় 3.5 লাখ টাকা মতো খরচ হয়। তো আব্বু ওইখানে যাওয়ার পরে এদিকে আমার একটা বড় ভাই ছিল, আমি একটু খেলাভক্ত ছিলাম, এখনও আছি অনেকটা খেলাভক্ত আমি। তো আমি একটা বড় ভাইয়ের সাথে পরামর্শ করে এবং বড় ভাই আমার খেলা দেখে উনি নিজেও আমাকে পরামর্শ দিয়েছিলেন। এই পরামর্শ জায়গা থেকে আমি একটু পিছনে যাই, কারণ আমার অনেক কিছু মনে থাকবে না, গল্পটা যখন সামনের দিকে চলে যাবে। সরি প্রিয় শ্রোতা, একটু ইন্টারাপ্ট করছি, বাট এটা খুব ইম্পর্টেন্ট। ওকে। তোমার ফ্যামিলিতে কি তোমার বাবা কিংবা মা কখনো তোমাকে বোঝাতো এই বিষয়টা যে বাবা দেখো এই টাকাটা খুব কষ্টের টাকা, এত পরিশ্রম করে তোমার বাবা এই টাকাটা রোজগার করতেছে সিএনজি চালিয়ে কিংবা এটা বিক্রি করে, এবং তোমাদের যে আর্থিক অবস্থাটা সব কিছু মিলিয়ে, এটা কি তুমি বুঝতে ওই সময়টাতে, বা কেউ কি তোমাকে বোঝাতো না? বোঝাতো না বলতে আমি জিনিসটা নিজেও বুঝতাম না। আর দ্বিতীয়ত আপনি ভাইয়া যেটা বলতেছেন যে আমার ফ্যামিলি থেকে আমাকে বোঝাতো কি না, তো আসলে আমার মা ছাড়া ওটাকে ধরতেও পারে নাই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রিয় শ্রোতা। অনেক সময় ছোটদেরকে আমরা মনে করি যে ওরা আসলে এইসব বৈষয়িক বিষয়গুলো বোঝে না। অল্প করে হলেও ওদেরকে ধারণা দেওয়া উচিত যে এই পয়সাটা কিভাবে ইনকাম হচ্ছে এবং এই পয়সাটা খরচ করলে ওকে কিভাবে খরচ করা উচিত। এবং আমি খুবই একটা বলা যেতে পারে গ্রামীণ একটা নিম্নবিত্ত পরিবারে বড় হয়েছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, এবং জানি না, আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি কারণ আমার কাছে এটাই মনে হয়। যেমন বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, যেই পয়সাটা আসতো ওই পয়সাটার মর্যাদাটা কি সেটা আমার মা সবসময় আমাদের সঙ্গে শেয়ার করতো। সো আমি আমার স্ট্রেংথটা বুঝতাম, ক্যাপাবিলিটিসটা বুঝতাম যে আমি যদি একটা শার্টের জন্য তার কাছে আবদার করি তাহলে সেকেন্ড শার্টটার জন্য করা যাবে না। এটা হয় কি, মানে এটা বাচ্চারা অটোমেটিক্যালি বুঝতে শেখে। তো তুমি যেহেতু র্যান্ডামলি পয়সাটা চুরি করছো, তো তোমাকে এই লেসনটা যদি কেউ দিত পরিবার থেকে, তাহলে হয়তো ওটা সেখানেই স্টপ হয়ে যেতে পারতো। যে কারণে আমি বলছি, কারণ একটা অপরাধ কিন্তু আরেকটা অপরাধের সূচনা করে দেয়, শাখা প্রশাখা বৃদ্ধি পায়, যেটা তুমি শুরুতেই বলছিলে যে ছোট ছোট করে করেছি এবং বড় অপরাধের দিকে চলে গেছি। বলো তারপর। তো ওই ভাইয়ের সাথে কথা বলে এবং ভাই আমাকে পরামর্শ দেয় যে আমি একটা ক্রিকেট একাডেমিতে ঢুকে প্র্যাকটিস করার জন্য। তো আব্বু চলে যাওয়ার পরে কয়েকটা মাস ভালো ছিল বলতে ঘরে কিছু টাকা পয়সা রেখে গিয়েছিল, ওইগুলো দিয়ে ভালোই চলতেছিলাম।
তো আব্বু বিদেশ তোমার বাবা তখন কোথায়, বিদেশে? কোন দেশে? তখন ওমানে ছিল, ওমানে, ওমান okay. মাস্কাট। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব। বিরতি আপনাদেরকে বলা, প্রত্যেকটি এপিসোড আপনারা ওখান থেকে খুব দ্রুত সরিয়ে ফেলুন, নইলে আপনাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আইসিটি অ্যাক্ট কতটা পাওয়ারফুল। সুতরাং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এতদিন যা করেছেন বুঝে না বুঝে, যেহেতু এই কন্টেন্টগুলো ঢাকা এফএমের পেইড কন্টেন্ট, সুতরাং এগুলো নিয়ে অন্য কেউ এই কাজটা করুক এবং এটা আমাদের প্রচারে সমস্যা হচ্ছে, এই জন্যে আমরা আপনাদেরকে প্রথম পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম। আমরা এখনও দেখতে পাচ্ছি আপনারা এই কাজটা করে যাচ্ছেন। আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করছি, প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি। ওকে, যেখানটায় আমরা ছিলাম, রাফি, তারপর? তো আব্বু ওমান মাস্কাট চলে যায়। তো ওইখানে গিয়ে তিনি গত যখন যায় তার থেকে 5 মাসের মধ্যে একটি টাকা পাঠাতে পারেনি এই কারণ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ফ্রি ভিসায়, কিন্তু ভিসার দামটা আঙ্কেল নিয়ে নিয়েছিল। কারণ আব্বু বাংলাদেশে থাকার সময় ওই ভিসার মূল্যটা বোঝে নাই, কিন্তু ওইখানে গিয়ে বুঝতে পারছে উনি কত বড় প্রতারণা করছে আমাদের সাথে। তো ওইখানে যাওয়ার পর আব্বুকে কোনো ধরনের সাইড দেওয়া হচ্ছিল না। ওকে, কারণ একটা মানুষ যদি নতুন কোনো একটা জায়গায় যায়, তাকে যদি কোনো ধরনের সাইট বা কোনো ধরনের হেল্প, যদি কোনো কিছু দেওয়া না হয়, তাহলে সেই মাসে নতুন জায়গায় এসে কোনো কিছু করতে পারে না। তো আব্বু সেরকম কোনো ধরনের আব্বু সাইট দিচ্ছিল না। এবং একটা মানুষ যে জেনারেল ডিউটি করার পর একটা ইনকাম করার, ওটা বাইরে যারা আছে সবাই করে, জেনারেল ডিউটির পর তার একটা আউট ইনকাম করে। তো আব্বুকেও সেই ইনকাম, আব্বু সেটা আউট কাজটা করতো, কিন্তু ইনকামটা নিতকে সে আমার আঙ্কেল নিয়ে নিত। কারণ আঙ্কেলের উপর কিছু বলতে পারতেছিল না, কারণ যেহেতু আঙ্কেলের আন্ডারে গেছিল। আর পতাকাটা ওইখানে কিন্তু একটা পতাকা থাকে, যেটা বেরিলে ওই পতাকাটা না থাকলে পুলিশে ধরে ওই দেশের। তো ওই পতাকাটাও আঙ্কেল নিয়ে রাখতো। তো আব্বু এরকম অনেক কষ্টে দিন যাপন করার পর, তো আব্বু 5 মাস পর থেকে 20,000 টাকা পাঠানো শুরু করলো। কিন্তু আব্বু যে এখান থেকে 3.5 লাখ টাকা খরচ করে গিয়েছিল, এগুলোর অর্ধেক ছিল ক্যাশ, আমাদের সঞ্চিত টাকা, আর অর্ধেক ছিল মানুষ থেকে লোন নেওয়া টাকা। যে 5 মাস পর 20,000 টাকা করে পাঠানো শুরু করলো, সেই 20,000 টাকাগুলো লোন পরিশোধের কাজে লাগতেছে। আর এদিক দিয়ে আম্মু জব নিল, ভাইয়াও চাকরি করতেছে। তো তখন এমন একটা অভাব পড়ছে ঘরের মধ্যে, ভাইয়া আমি আপনাকে বুঝতে পারবো না ভাইয়া। আম্মু, আমি নিজের চোখে দেখছি, আম্মু এখনও বলে, আব্বুকে আসার পর বললো আর কি, যে আধা কেজির একটা মাছ কিনে এনে ওইটাকে ছোট ছোট পিস করে ভাইয়া 1 সপ্তাহ খাওয়া বা 3 দিন খাওয়া, বা আম্মু ওই মাছটা খেতই না, আমাদেরকে দিত, জাস্ট আমাদের 3 ভাই বোন। বাবা তখন কোথায়? ওমানে? বাবা ওমানে অনেক কষ্ট করতেছে। তো তখন কি তুমি চুরিটা করতে? না, তখন এই জিনিসটা আমাকে এতই হার্ট করলো, আমি নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করি। ফাইন, ফার্স্ট টাইম তুমি রিয়ালাইজ করলা যে আলটিমেটলি কাজটা তোমার করা ঠিক হয়নি। এটা তোমার কোন ক্লাসে গিয়ে? এটা তখন আমি 7, ওই যে 8 মাস বললাম, 8 মাস, ওই সময়টাতে। এইটে নতুন উঠ, এইটে 2 মাস। ওকে, তারপর? তো আমি চিন্তা, রাতে ঘুমানোর সময় চিন্তা করতাম যে আমি যে এতদিন টাকাগুলো যে চুরিটা করছি, যে ক্ষতিটা করছি, সে টাকাগুলো আজকে যদি থাকতো, তাহলে বেশি কিছু না, সামান্য কিছু একটা করা যাইতো। আচ্ছা, তো আমি এরপর থেকে নামাজ কালাম শুরু করলাম, পড়ালেখা মন দিয়ে করতেছি, এমন কি আমার বোনকেও খুব কেয়ার করতেছি, আম্মুকে যতটুকু পারি হেল্প করতেছি। তখন তোমার একটা বোন হয়েছে? জি। ওকে। তখন আমার বোনটা, যখন আমি 8-এ ছিলাম, তখন আমার বোনটা ক্লাস 2-এ। তো আমি ওদিকে আবার ক্রিকেট প্র্যাকটিসও চালাচ্ছি। তো ক্রিকেট প্র্যাকটিসটার জন্য কিন্তু ভাইয়া প্রথম ইনস্ট্রুমেন্ট কেনার জন্য বলেন, বা ড্রেস কেনার জন্য, ভর্তি হওয়ার জন্য অনেক টাকা একটা ব্যাপার আছে। তো ওই যে আমি যে ভাইয়াটার সাথে কথা বললাম, সেই ভাইয়াটার সাথে শেয়ার করার পরে ফ্যামিলি অবস্থাটা, উনি অনেকটা আমাকে হেল্প করে। তো হেল্প করার পরে আমি চট্টগ্রামে একটা বিখ্যাত একটা দলে, প্র্যাকটিস টিমে একটা ভর্তি হলাম। তো আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ। তো ওইখানে খেলার পরে অনেকটা ভাইয়া আমাকে খুব সাপোর্ট দিচ্ছে, এবং কি ভাইয়া কোচের সাথে পরিচিত ছিল, উনিও খুব একটা ভালো সাপোর্ট দিচ্ছে। আমিও মন দিয়ে প্র্যাকটিস করতেছি, পড়ালেখা করতেছি। তো এক সময় একটা ম্যাচ আসে আমাদের, যে অন্য একটা দল থাকে, প্র্যাকটিসের যে ইয়াগুলো থাকে, ওইগুলোর সাথে মাঝে মধ্যে ম্যাচ হয়। তো ওই ম্যাচে আমি খেলার জন্য চান্সও পাই।
তো চান্স পাওয়ার পরে দিয়ে আমিও সেই ম্যাচে খুব ভালো খেললাম। সেই ম্যাচে আমি 86 রান করি। তো 86 রান করার পর কোচ খুব উৎসাহ দিল, বলল যে আরও বড় বড় ম্যাচ খেলার জন্য প্রস্তুত হও। জাস্ট ওই কথাটা আমার কেউ বলবো, মানে ওই কথাটা এত যে মানে এতটুকু আমাকে ইয়া করলো, মানে ইন্সপায়ার হলাম, যে চিন্তা করলাম যে অন্য কিছু যদি না হোক, এটা যে যদি কিছু একটা করতে পারি, নিজের ফ্যামিলিটাকে আবার ব্যাক করতে পারি ক্রিকেট দিয়ে। ক্রিকেট দিয়ে। ওকে। তো এর পরবর্তীতে আমি ক্রিকেটের জন্য ঘর থেকে আর একটা টাকাও নিচ্ছি না তখন। ওইখান থেকে যা মানে খুব বেশি না হলো কম যা পেতাম ওইগুলো দিয়ে আমার চলে যেত আর কি। তো আব্বু এভাবে ওদিকে জাস্ট বেশি না 20,000 বা 25,000, এর বেশি একটা টাকা পাঠাতে পারতো না, কারণ ওইখানে ওনার একটা খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো এরকম চলতে চলতে আমি একটা ক্লাস 8-এ যখন নতুন উঠছিলাম তখন একটা কোচিং সেন্টার ভর্তি হই। তো ভাই আমি একটু বলে দিই যে আমার কিন্তু আবার মানে ফ্রেন্ড খুব, আমি ফ্রেন্ডদের খুব লাভ করি। আচ্ছা। বাট সেটা মেয়ে ফ্রেন্ডদের না, জাস্ট অনলি ছেলে। তো সেইখানে আমি আমার ওই যে ক্লাস 5-এ পড়ছিলাম, শিশু থেকে 5 পর্যন্ত যে স্কুলে, সেই স্কুলে 4টা ফ্রেন্ড ছিল মেয়ে, এবং 2টা ছেলে বন্ধু ছিল ছেলে। তো ওদের সাথে মিলে মিশে পড়ালেখা করতে থাকি। তো অনেক সময় আমি মেয়েদের সাথে খুবই কম কথা বলতাম। তো ভাইয়া মানে আমাদের ক্লাস মানে কোচিং টিচার যিনি ছিল, উনি বলতো যে কিরে তুই এভাবে করে সবসময় চুপ করে কেন থাকিস, বা তোরে যখন ছেলেদের আলাদা ক্লাস হয় তখন তো অনেক মানে অনেক চিল্লাপাল্লা করিস, বাট এখন কেন না? তো আমি বললাম যে ভাইয়া না একটু প্রবলেম আছে। তো প্রবলেম বলতেছে ভাই কি? তো আমি বললাম না ভাইয়া কিছু না। বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ছুটি দেওয়ার পর উনি আমাকে বসায় রাখছে। বসায় রাখার পরে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বল, সত্যি বল প্রবলেমটা কি? আমাদের কি ভালো লাগতেছে না নাকি পড়তে ভালো লাগতেছে না? আমি বলছি ভাইয়া ওইসব কিছুই না, জাস্ট প্রবলেমটা হলো যে আমার খুব মানে নিজে থেকে মানে লজ্জা বলতে নিজের সংকোচ হয় এক কথায়। তো ভাইয়া বলতেছে আরে পাগল, তোর যে দিদি মানে যে সরি আমাদের যে কোচিং সেন্টারের যে আপুটা ছিল, বলতেছে তোর ওই দিদি আর আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ দেখছোস, আমরা 5 বন্ধু। কেন? হ্যাঁ ঠিক আছে, বাইরে মেয়ের সাথে সংকোচ করতে পারোস, কোনো সমস্যা নেই, কিন্তু তোর নিজেরা ক্লাস শিশু শ্রেণী থেকে 5 পর্যন্ত পড়ে আসছোস, ওই ফ্রেন্ডদের সাথে সংকোচ কিসের? তো এরপর থেকে ভাইয়ার কথা ধরে আমি সবার সাথে আবার ফ্রেন্ডলিভাবে মিশতে শুরু করি, জাস্ট অনলি আমাদের কোচিংয়ের মধ্যে যে ফ্রেন্ডগুলো ছিল ওদের সাথে, এবং সে ভালো করে পড়ালেখা করতেছি। তো আমি এই এক সময় দেখা গেল কি ভালো করে পড়ালেখা করার পর আমি এইটা খুব একটা ভালো একটা রেজাল্ট আনি। ভেরি গুড। তো ওই বললাম না ভাইয়া আমি নিজেকে অন্য জায়গায় একটা আবিষ্কার করি। তো নামাজ কালাম পড়তেছি, ভালো রেজাল্টটা করছি, আব্বু শুনে খুব খুশি হলো। এর মধ্যে হলো কি ভাইয়া, আব্বু ব্যাক করলো বাংলাদেশে, কারণ উনি কোনো সাইড পাচ্ছে না, কোনো ইনকাম করতে পারতেছে না, এমনকি ফ্যামিলিকে সাইডে দূরে থাকতে হচ্ছে। তো বলতে এত কষ্ট করার কি দরকার, এর থেকে বাংলাদেশে আসি আমি অনেক টাকা ইনকাম করতে পারি। তো আব্বু বাংলাদেশে চলে আসলো। আসার পরে আব্বু আগের পেশায় ফিরে গেল সিএনজি চালানোতে। তো ওদিক দিয়ে ভাইয়াও জব করতেছে, আম্মু জব করতেছে। তো এদিক দিয়ে আমি ক্লাস 8 পাস করি, জিএসসি পাস করি অনেক ভালো একটা পয়েন্ট দিয়ে। তো 9-এ উঠি। 9-এ ওঠার পর ভাইয়া আমি আমাদের যে মানে 4টা মেয়ে ফ্রেন্ড ছিল, সেখানে একটা মেয়ে ফ্রেন্ডের প্রতি আমি উইক হয়ে পড়ি, যেটা আসলে রিলেশন বলতে বিএফ-জিএফের কথা বোঝাচ্ছি না, মানে কি হ্যাঁ ওরে গার্লফ্রেন্ড হিসেবে পাইতে আমার থেকে ইচ্ছা হতো, কিন্তু আমি সেটা চাই না, কারণ সে হিন্দু আর আমি মুসলিম। তো আমি চাইছি সে একটা ভালো একটা বন্ধু হয়ে থাকে আমার সাথে। তো সে সেরকমই আমার সাথে তালে তাল মেয়ে চলতেছিল, ফ্রেন্ডশিপ দেখাচ্ছিল, খুব ভালো ব্যবহার করতেছিল। তো এরকম ক্লাস 9 পার হওয়ার পর ক্লাস 9-এর লাস্টের দিকে তো আমাদের যে 4টা মেয়ের কথা বললাম, সেখানে একটা মেয়ে ছিল নাম মেহেরু নামের। তো ওই মেয়ের সাথে মানে যেহেতু আমরা 4 জন মানে ছোটোকাল থেকে একই সাথে পড়ালেখা করে আসছিলাম, তো আমরা একসময় এমন একটা পর্যায়ে গেলো যে আমরা খুব একটা বেস্ট ফ্রেন্ডের পর্যায়ে। ওকে। তো ওইখানে যে মেহেরু বললাম মেয়েটা, ওই মেয়েটার ভাই একসময় আমাদের মানে কি আমরা যখন আড্ডা দিচ্ছিলাম
ভাইয়ারা যখন ফ্রি টাইমে যখন ছিল, আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, তখন ওই মেয়েটার ভাই দেখলো। দেখার পর সেদিন রাতে ওই মেয়েটার ভাই আমাকে ডাকলো। ডাকার পর বলতেছে যে রাফি দেখো, তোমার সাথে মেহেরুর যা আছে সব বলে যাও। আমি বললাম যে ভাই এটা কি বলতেছেন, আমার সাথে ওর কি আছে সেটা তো আমাদের ক্লাস টিচারই ভালো জানে, উনি তো আপনার ফ্রেন্ড, আপনি দরকার হলে ওনাতে জিজ্ঞেস করে নিন। আমি জাস্ট এভাবে করে বলছি ওনার মুখের উপরে। তো বলতেছে দেখো আমি কিন্তু কোনো ধরনের মানে সমস্যা যাচ্ছি না। আমি বলছি ভাইয়া সমস্যা আপনি করলে তো এখানে তো ওর ভাইয়া তারা তো আছে, তারা তো আর ইয়া করবে না, আপনি ওদের সাথে জিজ্ঞেস করতে পারেন আমাদের মধ্যে সম্পর্কটা কি বেস্ট ফ্রেন্ড নাকি অন্য কিছু। আচ্ছা যাই হোক, এটা হওয়ার পরে মানে সেদিন সেই ভাইয়ার কথাটা খুব আমাকে হার্ট করলো। তো আমি লাইফের ফার্স্ট আমি ঘুমের ওষুধ খাওয়া শুরু করি। আচ্ছা, ঘুম তখন তুমি ক্লাস 9 এ পড়ো? ক্লাস 9 এ। ওকে। তো ঘুমের ওষুধ খাই, খাওয়ার পর এরকম 5-6 দিন যাওয়ার পর ততদিনে কি তোমার পরিবারের আর্থিক অবস্থা কিছুটা চেঞ্জ হয়েছে? মানে একবার মোটামুটি মানে চলতে পারতেছি। মানে ওই যে একটা কথা আছে না যে ডেলি আনে ডেলি খাই, ওই রকম টাইপের একটা মোটামুটি চলতে পারতেছি। এর মধ্যে যখন আমি ক্লাস 9 এ যখন 4 মাস মানে ফার্স্ট টার্ম পরীক্ষাটা দিই, এরপরে আমার ক্রিকেট টিম থেকে একটা ডাক আসে যে একটা বড় মানে বিভাগীয় একটা খেলা আছে, মানে কি ঢাকা, আমি বলে দিচ্ছি যে ঢাকা একটা যে কোনো একটা ক্লাবের সাথে একটা খেলা আছে। তো ওই ক্লাবে খেলার জন্য আমি চান্স পাই। চান্স পাওয়ার পরে ওইখানে আমাদের অতিথি ছিলেন মাশরাফি ভাই ছিলেন, সাকিব ভাই ছিলেন, আর তাইম ভাই ছিলেন। তো প্রধান অতিথি তারাও কিন্তু সাগরিকাতে, আমাদের চট্টগ্রামের সাগরিকাতে ওইখানে খেলা ছিল। তো যেদিন আমাদের ম্যাচ ছিল সেদিন তাদের খেলা ছিল না, তাদেরকে মানে প্রধান অতিথি হিসেবে আনা হলো। তো সেদিনও মানে কি বলবো, আল্লাহ যেহেতু সহায় ছিল, সেদিন আমি 100 করি সেই ম্যাচটাতে। ওকে। 100 করার পর আমরা খেলাটা জয় হওয়ার পরে সাকিব ভাই আমাকে একটা গ্রিপ দেয়, ব্যাটের গ্রিপ। তাইম ভাই একজোড়া গ্লাভস দেয়। মাশরাফি ভাই আর আমাকে খুব উৎসাহ দেয়। তাই মানে তিনি কিছু না দিলেও কিন্তু তার উৎসাহটা আমার থেকে সবচেয়ে বড় কিছু ছিল। আমি মাশরাফির একজন বড় ফ্যান। তো হ্যাঁ বলো তারপর। তো পরে এরকম এই খেলাটা যাওয়ার পরে এরপর যখন আমি নেক্সট উইকে যখন প্র্যাকটিস করতে আসলাম, তখনই আমার আঙ্গুল একটা মানে ভেঙে যায় আর কি, বল লেগে। তো এরপর থেকে আব্বু অনেক টাকা পয়সা খরচ করে আঙ্গুলটা ঠিক করার জন্য। এরপর থেকে আর আব্বু আমাকে ক্রিকেট খেলতে দেয়ও না, কারণ বলতেছে যে আমাদের এরকম একটা ফ্যামিলি যদি তোর আল্লাহ না করে আজকে বড় একটা কিছু হতো, তখন আমরা কি করতাম, কেমনে এটা সমাধান করা যেত। আচ্ছা যাই হোক, আমার ক্রিকেট লাইফটা ভাই অতটুকুতেই শেষ হয়ে যায়। আমি আর পরে কোনো কামব্যাক করিনি ক্রিকেটে। তো পরবর্তীতে যে মেয়েটাকে নিয়ে তোমার জটিলতা হচ্ছিল, হ্যাঁ জি, ওই আমার কিন্তু ওই ফার্স্ট ওইখান থেকেই ঘুমের ওষুধ খাওয়া শুরু করো। আমি এটা 4-5 দিন খাওয়ার পর, রেগুলার 4-5 দিন রাতে খাওয়ার পর, শেষ একবার রাতে আমি মানে যেদিন লাস্ট খাওয়াটা অফ করে দিচ্ছি, সেই রাতে আমি মানে দোকান থেকে কিনে নিয়ে আসতেছিলাম। তো এখানে একটা বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়। সেই বড় ভাইটার নাম ছিল হানিফ, তিনি শিপিং জব করে। তো ওই বড় ভাইটা আমাকে ডেকে বলতেছে, তখন মানে কি ভাই আমি নিজেকে এমনভাবে আবিষ্কার করি যে গল্লিতে আমি যেহেতু সেখানে আমার জন্ম এবং আব্বু ছোটোবেলাতে সেখানে, তো সবাই চিনে এবং দেখলে বলে বাবা ভালো আছোস, রাব্বি কোথায় যাচ্ছ, মানে খুব আদর করতো আমাকে, স্নেহ করতো, কারণ নিজেকে ওইভাবে করে তৈরি করে ফেলি আমি। তো তখন হানিফে দেখার পরে বলতেছে যে রাব্বি এদিকে আয়, কোথায় গেছিলি? আমি বলছি ভাই একটু ডাক্তার দোকানে গেছিলাম। তো বলতেছে যে কেন কিসে? আমি বলছি না ভাই একটু শরীর খারাপ করতেছে তো ওই জন্য ওষুধ কিনতে। তো আমার কিন্তু ওষুধটা কিন্তু হাতের মুঠে ছিল। তো একসময় উনি মানে আমার কথার কারণে মানে কথার জটিলতার কারণেই বুঝতে পারে যে এটা অন্য কিছু। তো উনি হাত থেকে আমার মানে জোর করে হাত থেকে নিয়ে থেকে এটা ঘুমের ওষুধ। তো উনি কী করে ওইটার সঙ্গে সঙ্গে ট্যাবলেটটা খুলে ট্যাবলেটটা পুকুরে ফেলে আর ময়লাটা ড্রেনে ফেলে দেয়। তো এরপর থেকে উনি জানতে চাইলো যে কি জন্য এটা করস তুই? তাই মনে খুলে বললাম যে ভাইয়া এরকম। আবার ওই যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটা ওনাদের আত্মীয়। তো ভাইয়াকে বলার পর ভাইয়া বলতেছে যে দেখ ওই মেয়েটার মানে কি নাম উল্লেখ করতেছি না আমি, বলতেছে ওই মেহুরু মেয়েটার ভাই যদি তোরা নেক্সট টাইম কিছু বলে তুই আমাকে বলবি, হ্যাঁ উনি মানে ওটা দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আর এটা কিছু হয় নাই। তো ভাইয়া এভাবে করে ক্লাস 9-এও আমি পাশ করে গেলাম। তো ক্লাস 10-এ যখন
আমি ক্লাস 10 পড়ালেখাটা ভালো করে চলতেছিল। ওই দিক দিয়ে আব্বু সিএনজি চালাচ্ছিল, আম্মু চাকরি করতেছিল, ভাইয়াও চাকরি করতেছিল। তখন কিন্তু ভাইয়া যে একটু আমরা ফ্যামিলি একটু আপডেট হয়, মানে যেহেতু 3 জনে চাকরি করার ফলে ফ্যামিলির একটু আপডেট হয়। তো পরবর্তীতে আমি ক্লাস 10-এ যখন টেস্ট আসলো, তখন ওই আবার ওই যে মেয়েটার কথা বললাম, যে মেয়েটা তো আমি উইক, তার সাথে কিন্তু উইকনেসটা দিন দিন বাড়তেছে এবং সে নিজেও স্বীকার করতো যে আমি তার খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড। বাট ওই ধরনের সম্পর্ক সে চাইতো না। ওই ধরনের সম্পর্ক সে নিজেও আমাকে স্বীকার করছিল যে যদি একই মানে আলটিমেটলি তোমরা কনফিউশনে ছিলা? কনফিউশন বলতে না, সে আমাকে স্বীকার করছিল যে যদি একই ধর্ম হতাম তাহলে সেই জিনিসটা অ্যাকসেপ্ট ওকে, সো তোমাদের মধ্যে আসলে ধর্মের ব্যাপারটাই বাধা হয়েছিল। হ্যাঁ, ধর্মের ব্যাপারটা বাধা ঠিক হয়েছিল। আছে, হ্যাঁ, আর বলো যেহেতু তারপর। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি তখন। 5 ওয়াক্ত নামাজ পড়তে, হ্যাঁ, তারপর? তো টেস্টটা চলে আসলো আমাদের, এসএসসি টেস্ট যেটা বলা হয়। তো খুব হার্ড। তো তখন আমি মানে কি আপনার ইংলিশে খুব দুর্বল। তো ইংলিশে দুর্বল হওয়ার কারণে আমাদের স্কুলে নাম করা একজন টিচার, ওনার খুব ভয় পেত এবং কি উনি খুব ভালো টিচার, উনি বোর্ডের হেড, মানে খাতা কাটার সময় বোর্ডের হেড ছিলেন। তো ওই টিচারকে বললাম যে স্যার এরকম প্রবলেম, এখন আমি ইংলিশটা কীভাবে সলভ করি? বলে যে দেখ, সলভ কি আর করবি, এতদিন তো পড়ালেখা করস না, এখন টেস্ট আসি কি আর করতে পারবি। আচ্ছা, যেভাবে উনি সাজেশন দিলে আল্লাহর মতো আমি ওগুলো পড়লাম, তো ভালো একটা রেজাল্ট করলাম। তো টেস্টের মধ্যে দেখা গেলো কি ভাইয়া, আমাদের 83 জন, শুধু ছেলের মধ্যে 83 জন ছেলের মধ্যে 13 জন পাশ করছে মাত্র, আর সেখানে আমি নবম। তো টেস্টের মধ্যে আমি একটা ভালো রেজাল্ট করি। ভালো রেজাল্ট করার পর দিয়ে আমি 83 জন বলতে 283 জন ছিল, সেটা 283 জন 13 জন অল সাবজেক্টে পাশ করে। সেখানে প্রথম 8 জন ছিল মেয়ে, আর 9 নাম্বারে ছিলাম আমি, নবম হলাম আর কি। তো ছেলেদের মধ্যে আমি প্রথম হলাম। স্যার খুব করলেন আমারে। তো আমিও স্যারকে বললাম, স্যার এটা শুধু একমাত্র আপনার গাইডলাইনের কারণে। তো স্যার বললো যে আসলে গাইডলাইন কিছু না, তুই কতটুকু মানুষ ওইটার উপর ডিপেন্ড করে তোর রেজাল্টটা। আমি বললাম জি স্যার। তো এটা বলার পরে দিয়ে ভাই আমি একটু মিস্টেক করে গেছি, একটু ব্যাক করি সামান্য। জি। তো ওই যে টেস্ট যখন রেজাল্টটা দেয়, তখন আমার মাথার মধ্যে ছিল এটাই, যদি আমি বাই চান্স যদি ফেল করি তাহলে আমার ফ্যামিলি থেকে পড়ানোর মতো, কারণ আমি নিজের চোখে দেখছি আমার ভাইয়ের লাইফটা কীভাবে ধ্বংস হয়েছে, ভাইয়া পড়ালেখা করতে পারে না, কারণ আব্বুর এক কথাই সব শেষ। তো আমি চিন্তা করছি যদি আমি বাই চান্স ফেল করি তাহলে আমার আব্বু তো কখনো পড়ালেখা করাবে না আমাকে। আর তো এটা খুব আমাকে টেনশন করে খাচ্ছিল। তো যখন রেজাল্ট দেয় তখন আমাদের এখানে তিন স্টেপে রেজাল্ট দেয়। এক স্টেপ হলো যে যারা মেধা তালিকায় তাদেরটা উপর দেয় 2 তলায়, আর যারা অল সাবজেক্টে পাস তাদেরটা দেওয়া হয়েছিল নিচতলায়, আর যারা 1-2 সাবজেক্টে ফেল, মানে কি 3 সাবজেক্টের মধ্যে ছাড় দিয়েছিল, যারা 1-2 সাবজেক্টে ফেল তাদেরটা ওই অল সাবজেক্টে পাশে দিয়েছিল। আমি নিজে আশা করি না কখনো যে মেধা তালিকায় আসবো। তো প্রথম নিচে যারা 1-2 সাবজেক্টে ফেল আর অল সাবজেক্টে পাস তাদেরটা দেখলাম, তাদের মধ্যে আমার রোল নাম্বারটা নেই। তো আমি খুব হতাশা হয়ে গেলাম যে অবশ্যই আমি ফেল, কারণ আমারটা এখানে আসে নাই, মেধা তালিকায় তো প্রশ্নই ওঠে না। তো আমি আমার বন্ধু বান্ধবের সাথে যারা ফেল করছে তাদের সাথেই বাইরে গেলাম। বাইরে গিয়ে বললাম, মানে একটা খুব মাঠের মধ্যে গেলাম। তো ওইখান থেকে আমার সিগারেট খাওয়া শুরু, ওইখান থেকে তাদের আমি স্মোক শুরু করি। তো যখন স্মোক করতেছিলাম তখন আমার ওই ফ্রেন্ডটা, যে ফ্রেন্ডের প্রতি আমি উইক ছিলাম, ওই ফ্রেন্ডটা কল দিয়ে বলতেছে যে রাফি তোর রেজাল্ট কী খবর? আমি বললাম তো কই, আমি তো রেজাল্ট আসে না, আমি ফেল। তো এটা বলে কান্না করতেছিলাম আমি। তখন বলতেছে যে আসলে তোর এখানে খাতার নাম কি? ও বলতেছে যে রাফি চৌধুরী। আমি বললাম জি হ্যাঁ। তো বলতেছে তোর তো নবম আসছে নাম, রাফি চৌধুরী নবম আসছে। তখন ভাইয়া কি বলবো, মনে হচ্ছে যে আমি আকাশে উঠতেছি তখন এই সুখটা শুনে। তো গেলাম, গিয়ে রেজাল্টটা নিলাম, নেওয়ার পর ঘরে ফিরে আব্বু অনেক খুশি, কারণ আমি পুরো ছেলেদের মধ্যে স্কুলের মধ্যে আমি প্রথম হলাম। আম্মু খুশি, টিচারও খুশি। আচ্ছা, মানে একটা জিনিস যেটা হচ্ছে দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ধাক্কা কিন্তু লাইফের মোটোটা চেঞ্জ করে দিয়েছে। যে না, ও রিয়েলাইজ করতে পেরেছে যে পরিবারে অর্থটা কতটা প্রয়োজন, এবং এই রিয়েলাইজেশন ওকে যে কোনোভাবেই হোক ভালোর দিকে কনভার্ট করছে, চেষ্টা করছে ভালো কিছু করার জন্য। এবং এই চেষ্টাটার মধ্যে একটা ধাক্কা আছে যেটা সমাজে চলতে ফিরতে হয়, ভুল কিংবা অপরাধ, সেই ধাক্কাগুলো আছে। সেখানেও নিজেকে
টিকিয়ে রাখার একটা যুদ্ধ আছে, এবং ওই টিনেজ বয়সে একটা মেয়ের প্রতি ভালো লাগা, এবং সেখানে আমাদের যে ধর্মীয়ভাবে বিধিনিষেধ সেটাকেও মাথায় রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা, সব কিছু মিলিয়ে এই গল্পটা কোথায় যাচ্ছে সেটাই হচ্ছে প্রশ্ন। যেহেতু সিক্রেটস, সেহেতু এখানে সিক্রেটসগুলোই রিভিল হবে। বলো। তো আমি যখন এসএসসি পাশ করি, এসএসসি পাশ করার পরে ভালো একটা পয়েন্ট নিয়ে পাশ করলাম। তো এর মধ্যে আমার যে ওই যে বললাম যে মেয়েটার প্রতি দুর্বলতা ছিল, সে মানে চট্টগ্রামের বিখ্যাত একটা কলেজে ভর্তি হয়, কিন্তু সেই কলেজে আমার অ্যাডমিশন আসে নাই, যার কারণে খুব খারাপ লাগে। আর দ্বিতীয়ত আমি একটা ডিফেন্সের কলেজে অ্যাডমিশন নিই। তো ডিফেন্সের কলেজের নামটা প্রকাশ করতেছি না, কিন্তু ডিফেন্সের কলেজে অ্যাডমিশন নিই। তো পরবর্তীতে আমি যতবারই তার সাথে মিট করতে চেষ্টা করি, সে আমার অ্যাভয়েড করে। তো একসময় বুঝতে পারলাম যে আসলে সে নতুন নতুন বন্ধুবান্ধব হয়েছে, যার কারণে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তো আমি নিজের মধ্যে একটা প্রতিহিংসা সৃষ্টি করে আর তার সাথে মিট করার চেষ্টা করিনি, তার সাথে ওইখানে আমার ফ্রেন্ডশিপটা ভেঙে দিছি। কিন্তু ভাইয়া সত্যি বলতে এখনও পর্যন্ত তার যে দুর্বলতা ছিল আমার, মানে তার কাছে যে দুর্বলতা ছিল আমার, সেটা এখনও আছে। ওকে, আচ্ছা যাই হোক। তো পরবর্তীতে আমি একটা মানে এই দুঃখটা এইটা ভোলার জন্য আমি নতুন একটা রিলেশনে যাই। তো রিলেশনে যাওয়ার পরে আমি তো তখন তো কোনো ইনকাম ছিল না, আর যেহেতু আমি লাইফে আগে ডিসিশন নিয়েছি যে না, আমি দ্বিতীয়বার আগের ভুলটা করব না। তো কেমনে কেমনে ভাইয়া একদিন আমাকে বেতন দিছে ঘর থেকে, কলেজ বেতন দেওয়ার জন্য। তো সে বেতন দিয়ে সেখানে 600 টাকা এক্সট্রা ছিল। তো আমি কিছুটা মার্কেটিং করলাম, আর কিছুটা ওই ঘুরতে বেরিয়েছিলাম তাকে নিয়ে, সেখানে খরচ হয়ে গেছিল। তো আমার শর্ট ছিল সেখানে 1200 টাকা। জি। তো 1200 টাকা ফিল আপ করার জন্য আমার হাতে ছিল 800 টাকা, কিন্তু শর্ট ছিল 1200 টাকা। ওকে। তো 1200 টাকা ফিল আপ করার জন্য আমি একটা বন্ধুকে বললাম যে বন্ধু আমাকে কিছু টাকা ধার দে, না হলে আমার কলেজে যদি আমি বেতন দিতে না পারি, আর গত 1 মাসের ডিও আছে, যেটা ওইটা যদি দিতে না পারি তাহলে আরও 1 মাসের ফাইন আসবে, যেটা আমার দ্বারা তো ফিল আপ করা সম্ভব না, আর ফ্যামিলিতে জানলে অনেক বড় সমস্যা হতে পারে, কারণ এই এতটুকু কভার দেওয়ার মতো এখনও থাকলেও পরিস্থিতি নেই। তো এখন বন্ধু থেকে বললাম, বন্ধুরা কেউ পারতেছে না। তো পরবর্তীতে একটা ফ্রেন্ড তো আমার বলতেছে যে দোস্ত দেখ, এখন কোনো জায়গা থেকে টাকা পাচ্ছস না, তো তুই যদি চাস তাহলে আমি তোর একটা জায়গার কথা বলতে পারি। আমি বলতেছি কোন জায়গা? বলে যে যদি চাস তাহলে জুয়া খেলতে পারোস। তো আমি বলতেছি না, আমি এইসব কখনো করি নাই, আর এগুলো আমি পারি না। বলে যে তোর করা লাগবে না, জাস্ট আমি করবো, যদি ভাগ্য থাকে তাহলে মনে কর বেতনটা তুই এখান দিয়ে দিতে পারবি, আর যদি ভাগ্য না থাকে তাহলে পারবি না। তো আমি অনেক চিন্তা করলাম যে যদি বাই চান্স যদি পাই তাহলে আমার এই টেনশনটা আর করতে হচ্ছে না। তো ওর টাকাগুলো দিলাম, সে খেললো, সে খেলে ওইখানে টাকাগুলো খাওয়াই দিল। খাওয়া দাওয়ার পর দিয়ে আমার তো একটা মেমোরি ছিল, সে এটাও সেল করলো, সেল করে ওইটা দিয়ে খেলে আবার সেই যে 800 টাকা ছিল, সেই 800 টাকার মেমোরি 200 টাকা, 1000 টাকা, আর 100 টাকা জাস্ট এখানে লাভ ছিল। তো এটা নিয়ে দুপুরে আসার পর আবার সন্ধ্যার দিকে আমিও গেলাম জাস্ট টাকাটা 1200 টাকা ফিল আপ করার জন্য। তো যাওয়ার পরে সেখানে যে 1100 টাকা নিয়ে গেলাম সেটাও হেরে গেছি জুয়া খেলায়। ওইখান থেকে আমার মানে জুয়া খেলা শুরু। 1100 টাকা হেরে গেছি। তো আমার থেকে মানে কি আমি এতটুকু ভাবতে পারিনি জুয়া খেলা যে মানুষের লাভ না, সবসময় ক্ষতি করে, ওইটা কখনো ভাবতে পারিনি আমি। তো আমি চিন্তা করছি যে এখন হেরে গেছি তো কিসে, আবার টাকা নিয়ে এখন জিতবো আমি। তো একটা কথাই কি প্রিয় ভাই, এই সময়টাতে আমার ঘরে আমাকে প্রচুর বিলিভ করতো। আমার ঘরে আমার ভাইয়ের বেতন, আব্বুর ইনকাম, আম্মুর বেতন প্রতি মাস শেষে আমাকেই দিত, এমনকি আমি রাখতাম, সব হিসাব আমি দিতাম। তো যখন টাকাগুলো হেরে গেলাম, তো আমি ঘর থেকে ঘরের কাউকে না বলে 3000 টাকা নিলাম। 3000 টাকা নিয়ে এগুলো দিয়ে খেলে এগুলো হেরে গেলাম। তো তখন ঘরে কেউ জানে না, কারণ টাকার হিসাব দিতে হয় মাস শেষে। তো এগুলো আমি কোনো মতে চাপায় রাখার কারণে তো এক সময় গিয়ে এগুলো জানতে পারে যে ঘরে 3000 টাকা শর্ট। তো তখন আমি বললাম যে আব্বু আমি এরকম যে কোনো একটা কাজে নিলাম, 2-4 বলে বুঝাই দিলাম। তো ওনারাও কিছু বলে নাই, আর বলছে আচ্ছা ঠিক আছে, টাকাগুলো যেখানে খরচ হচ্ছে সেখান থেকে এনে রেখে দিস। তো পরবর্তীতে এরকম করতে করতে আমি আবার ঘর থেকে টাকা নিলাম। ওই সময় টাকা নিয়ে আপনি কি করতেন বেসিক্যালি ওই টাকাগুলো নিয়ে সেই যে টাকাগুলো জুয়াতে হারাইছি সেগুলো তোলার চেষ্টা করতাম। তো আমি যতবারই টাকা নিয়ে গেছি ততবারই খাওয়াই দিছি।
তো আব্বু এরকম এক সময় এরকম 3বার পরপর 3বার যখন ঘর থেকে আমি 3,000 করে 9,000 টাকা যখন নিয়ে যাই, তখন ঘর থেকে বলে যে ঘরের 8 টাকা কই। তো আমি কোনো হিসাব দিতে না পারি, সেদিনও আব্বু আমাকে মারধর করে ঘর থেকে বেরিয়ে যাইতে বলে। তো যেহেতু আমার নিজের অপরাধ, সেহেতু আমি আর আব্বুর সাথে রাগারাগি করি নাই। আবার আম্মু ঘরে আনছে, ঘরে আনার পরে তো এই কথা জানতে পারে আমার ওই যে হানিফ ভাই বললাম, যিনি আমার ঘুমের ওষুধ খাওয়া ছাড়াইছিলেন। তো উনির সাথে চলাফেরা করতে করতে আমার এই সময়টাতে মানে যখন জুয়া খেলি আমি, তখন খুব একটা ফ্রিলি হয়ে যায় তার সাথে, মানে বন্ধুর মতো। তো উনি ড্রিঙ্কস করতো। তো আমাকে একদিন বললো যে মন খারাপ, আমি বললাম জি। তো বলতেছে এটা খা, দেখি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আমার লাইফের ফার্স্ট ড্রিঙ্কস ছিল ওইটা। তো ওই সময় ড্রিঙ্কস করতে করতে সপ্তাহখানেক ওনার সাথে ড্রিঙ্কস করি। জি। তো করার পরে মানে এমন একটা পজিশনে চলে গেছি যে মানে এটা আমার করতে হচ্ছে, না হলে আমি টেনশনে থাকতে পারতেছি না। তো আমার থেকে যখন মানে আমি আবার খালামণিদের কাছে গেলে মানে ভালো একটা টাকা পাতাম, মানে গাড়ি ভাড়া হিসেবে নাস্তা করে হিসেবে ভালো একটা টাকা দিত, 300, 400, 500 যা পারতো সব মানে দিত। তো ওইগুলো দিয়ে আমি কি করতাম, চলে যেতাম জুয়া খেলার জন্য। তো জুয়া খেলে মনে করেন মাঝে মধ্যে যদি লাভ করতাম, সেই চলে যেতাম ড্রিঙ্কস করার জন্য। তো একদিন ভাইয়া হলো কি, আমাদের এলাকার 2টা বড় ভাই বলতে মানে কি নেতা, রাজনৈতিক নেতা ওইরকম। তো আমি ওদের সাথে গেলাম ড্রিঙ্কস করতে। তো ওদের সাথে ড্রিঙ্কস করতে বসছি, ওদের প্রায় 76 ঘন্টা ড্রিঙ্কস করছি ওদের সাথে আমি। 76 ঘন্টা টানা? জি, আমি ঘরও যাই নাই। 76 ঘন্টা ড্রিঙ্কস করছি এবং নামি দামি একটা আমাদের চট্টগ্রামের ক্লাব আছে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। একটা হচ্ছে যে রিজনটা কি ছিল পার্টিকুলারলি, যে এই কারণেই শুধু কি একটা মেয়ে যেটা ছিল যে চলে গেল, তার সঙ্গে সম্পর্ক হলো না বিকজ ও একটা ইনস্টিটিউশনে পড়লো? ওইটা চলে গেল মানে কি, মানে আমি যার প্রতি উইক ছিলাম তার বলার জন্য যে নতুন রিলেশনটা করছিলাম, সেই রিলেশনটা তাকে নিয়ে ঘুরতে যাওয়ার, যে আমি কলেজের বেতনটা থেকে মানে টাকাটা ভাঙছিলাম, ঘুরতে গিয়ে টাকাটা যেটা ভাঙছিলাম সেটা ফিল আপ করতে গিয়ে আমার বন্ধু থেকে হেল্প চাইছিলাম। সে আমাকে পরামর্শ দিয়ে আমাকে নিয়ে গিয়েছিল সেখানে জুয়া খেলাতে। তো জুয়া খেলা মানে সে টাকাগুলো তো খাওয়াইলাম, ঘর থেকে আরো 9,000 টাকা খাওয়াইলাম। এরপরে তো আমি এরকম মানে কি ওই খালামতি যা পাই তা আনি খেলি, যেদিন লাভ হয় সেদিন ড্রিঙ্কস করতে যাই। কিন্তু সেদিনকে হয়েছিল কি ভাইয়া, যেমন রমজানের 2 মাস আগের কথা বলতেছি আমি, সেদিন হয়েছিল যে গেলাম ড্রিঙ্কস করতে, সেখানে মানে এমন একটা ইয়াতে পড়ে গেছি, 76 ঘন্টা টানা ড্রিঙ্কস করছি। ইভেন কি মানে কি সন্ধ্যে দিয়ে গেছিলাম আমরা, প্রতি রাতে জাস্ট 3 রাত ছিলাম, প্রতি রাতে যাইতাম, একটা নামি দামি ক্লাব ছিল, ওই ক্লাবে যাইতাম। তো ওই ক্লাবে গিয়ে ওরা ভাইয়াদের গার্লফ্রেন্ড ছিল, ওদের নিয়ে ডান্স করতো আর আমি জাস্ট বসে থাকতাম আর ড্রিঙ্কস করতাম। তো ওই দোকানে, যে দোকানে আমরা ড্রিঙ্কস করতাম, তো ওই দোকানের মালিক আমাদেরকে 2 দিন জামা কাপড় শপিং করে দিয়েছিল, খাওয়া দাওয়া উনি নিয়ে আসতো, খাওয়া দাওয়ার আমরা জাস্ট একবেলা ভাত খাইতাম। আর ওই যে ড্রিঙ্কসের সাথে যা খাইতাম আর কি, চিপস বা চানাচুর বা সস যেটা দিয়ে খাইতাম। তো 3 দিন পর বিল আসছে, সেদিন 74,000 টাকা। আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে শুধুই আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেতে পারেন। বাকি যারা আপলোড করছে, বিশেষ করে ইউটিউবের ব্যবস্থা নিতে বাধ্য হবে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আইসিটি অ্যাক্ট কতটা পাওয়ারফুল। সুতরাং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এতদিন যা করেছেন বুঝে না বুঝে, যেহেতু এই কন্টেন্টগুলো ঢাকা এফএম এর পেইড কন্টেন্ট, সুতরাং এগুলো নিয়ে অন্য কেউ এই কাজটা করুক এবং এটা আমাদের প্রচারে সমস্যা হচ্ছে, এই জন্যে আমরা আপনাদেরকে প্রথম পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করেছিলাম। আমরা এখনও দেখতে পাচ্ছি আপনারা এই কাজটা করে যাচ্ছেন। আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করছি, প্লিজ স্টপ দিস ইমিডিয়েটলি। ওকে, যেখানটায় আমরা ছিলাম। তো 3 দিন পর বিল আসছে, সেদিন 74,000 টাকা। কয়জন ছিল আপনার সঙ্গে? 3 জন। আচ্ছা, এই টাকাটা কে দিয়েছে? এই টাকাটা ওই যে 2 বড় ভাইয়ের কথা বললাম তারা দিয়েছে, আর আমি জাস্ট 12,000 টাকা দিছি তাদেরকে। ওকে, মানে কলেজের বেতন ফিল আপ করার জন্য আপনি জুয়া খেলা শুরু করলেন, তখন মোটামুটি লাভ করতেছিলেন? টাকাটা প্রথম লস, মানে যে ঘরের 9,000 টাকা লস করে ফেলছি, কিন্তু এরপর খালামুড়ি যে 400-500 টাকা পেতাম, ওইটা আপনি জুয়া খেলতেন? হ্যাঁ, ওইটা দিয়ে জুয়া খেলতাম। মাঝে মধ্যে লাভ পেতাম, আর মাঝে মধ্যে লস করতাম, কিন্তু সেদিন আমার লাভ ছিল। তো ভাইয়া বলতেছে যে যতটুকু পারবি দিয়ে যাইস। তো আমি 12,000 টাকা ছিল, 13,000 টাকা ছিল, আমি 12,000 টাকা দিলাম। বলছে ভাই আমার থেকে আর নাই, এগুলো রাখেন। বলছে ওকে ঠিক আছে ফাইন। তো ওইগুলো দিয়ে দিলাম। তো এরপরে ভাইয়া এরকম আরো একদিন
এরকম আরও একদিন বিল আসছে 44,000 টাকা। তো এইটা তখন আমার তো কোনো টাকা ছিল না, টাকা ছিল 9,000 টাকা। সেগুলো আবার জুয়া খেলতে গিয়ে আমি চেয়েছিলাম যে একটু বাড়াই যাতে দিতে পারি, তো জুয়া খেলতে গিয়ে আবার খাওয়াই দিই। তো 44,000 টাকা বিল তাতে দিতে হয়, এবং কি ওই ভাইয়ের সাথে আমার একটু মানে রাগারাগি হয় আর কি। ভাইয়া আমার অনেক প্রেশার দেয় টাকা দেওয়ার জন্য। তো আমি ভাইয়ের বলি, ভাইয়া আমার তো করার কিছু না। আর ভাইয়া যেহেতু সেটা ভালো জিনিস না, সেটা আমার ফ্যামিলিতেও জানাতে পারতেছে না। তো এরকম আমি মদের মধ্যে খুব মানে ড্রিঙ্কস মানে আমার করতে হইতো। তো এর পরবর্তীতে একদিন মানে এই যে 9,000 টাকা যাওয়ার পর 1.5 মাস পরে আব্বু আমাদেরকে 3500 টাকা এনে দিয়েছিল। তো বলতেছে যে এগুলো আমার গাড়ির টাকা, এগুলো 3 দিন পর ড্রাইভার চেঞ্জ হবে, ওর দেওয়া লাগবে গাড়ি ঠিক করার জন্য। তো আমি 3500 টাকা যেই দিন দিছে সেই দিনের পরের দিন দুপুরে আমি আবার জুয়া খেলতে চলে গেছি ভাইয়া। তো জুয়া খেলে প্রথম নিয়েছিল 1500 টাকা, এরপর নিয়ে গেছি 2,000 টাকা, সব মুঠো খাওয়াই দিলাম। তো এখন টেনশনে আছি কীভাবে ম্যানেজ করবো। তো খালাদের থেকে আমি 3টা খালারে কল দিই, বলি খালা আমি এরকম কলেজে বেতন হারিয়ে ফেলছি, মিথ্যা কথা বলতেছি, আবার কলেজে বেতন হারিয়ে ফেলছি, আমাকে এরকম ঘরে জানলে সমস্যা হবে, তোমরা যেমনি পারো আমাকে হেল্প করো। তো 3 খালা থেকে আমি 35 টাকা ম্যানেজ করে আব্বুর দিয়ে দিলাম। তো এরকম 3 খেলার থেকে নিলাম, ফ্রেন্ড সাইকেল থেকে এরকম মানে নিয়ে আমি জুয়া খেলতাম শুধু। তো এরকম জুয়া খেলার পর একসময় দেখা গেছে কি সবাই থেকে টাকা নেওয়া হয়ে গেছে। এবার খালামণিদের টাকা তো আমি ব্যাক করতে পারতেছি না, কিন্তু খালামণিরা আমার ঘরে হিংস দেওয়া শুরু করছে। ওকে, আমার আম্মুকে ফার্স্ট টাইম আমার আম্মুকে বলে। তো আমি এটা মানে আমার আম্মু যখন আমাকে জিজ্ঞেস করতাম আমি অস্বীকার করতাম যে না আমি কেন খালামণিদের টাকা আনতে যাব। কিন্তু যখন ফেস টু ফেস যখন জিজ্ঞেস করা শুরু করলো আমাকে সামনে রেখে, তখন তার অস্বীকার কোনো আমার চান্স নেই। আচ্ছা, তো এরকম সবাই আমার ফ্রেন্ডদের থেকে, একটা ফ্রেন্ড থেকে 12,000 টাকা ধার নিয়েছিলাম, আরেকটা ফ্রেন্ড থেকে 3500 টাকা, আরেকটা এরকম 1-2 হাজার টাকা তো আছেই। তো আমার ফ্রেন্ডদের টাকা যখন আমি ফিল আপ করতে পারতাম মানে দিতে পারতেছি না, তখন ওরা আমার ঘরে আসতেছে। ঘরে আসার পরে ভাইয়া ঘর থেকে আমার প্রচুর চাপ দিচ্ছে। তখন মানে চাপ দেওয়ার কারণে আমি চাইছি যে ভাইয়া মানে কোথাও একটা পালা চলে যাব, কারণ আমার তো কোনো জব নেই, আমি টাকাটা কেমনে ফিল আপ করবো। তো তখন আমি কিন্তু ডিফেন্সের কলেজে ছিলাম ভাইয়া। ওকে, তো ওই ডিফেন্সের কলেজে ভর্তি হওয়ার সময় বলা হয়েছিল যে ওরা বছর একবার পরীক্ষার ফি নেবে। তো অর্ধবার্ষিকী পরীক্ষার ফি দিলাম, ফাইনালে ফার্স্ট ইয়ার ফাইনালে গিয়ে পরীক্ষার ফি আবার দিতে হচ্ছে। তো আর ওদিকে যেহেতু আমার বাইরে দেনা টানা হয়ে গেছে, তো মাথা একটু মানে কি বলবো, বেসিক্যালিভাবে আমি সাধারণভাবে চিন্তা করতে পারতেছি না, মানে আমার মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে, নেগেটিভ দিকে। তো এবার একটা ফ্রেন্ড ছিল, সে বলতে দোস্ত ওরা একবার নিবে বলে 2বার নিচ্ছে পরীক্ষার ফি, তখন কি করা যায়। তো মানে ওর একটা আইডিয়া ছিল যে একটা দামি জিনিস সে কিন্তু চুরি করবে, এমনকি সেটা করা হয়েছে ডিফেন্সের কলেজ থেকে। ওকে, তো সেটা নিয়ে অনেক তোলপাড় ছিল। এই সঙ্গে আপনি জড়িত ছিলেন? জি। ওকে, কি চুরি করা হয়েছিল? প্রজেক্টর চুরি করা ছিল ক্লাসরুম থেকে? জি। ওকে, ওই কোন সিসি ক্যামেরা ছিল না ক্লাসে? সিসি ক্যামেরা তখন আসলে ওইভাবে CC ক্যামেরা না ছিল, ওইগুলো আমাদের পুরো কলেজ আর বিদ্যালয় মিলে 3টা ছিল। তবে এখন 56টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। একটা কথা আমি সবসময় বলি যে একটা অপরাধ আরেকটা অপরাধের জন্ম দেয়, একটা অপরাধ আরেকটা বড় অপরাধের দিকে নিয়ে যায়। একটা মিথ্যা ঢাকতে গিয়ে যেরকম আমাদের শত মিথ্যার আশ্রয় নিতে হয়, ঠিক একইভাবে একটা অপরাধ পরের স্টেপে নিয়ে যায়, যেটা তার থেকেও বড় অপরাধ। আচ্ছা, তো ওটা চুরি করা হয় সিসি ক্যামেরা লাগানোর আগে। আচ্ছা, তো চুরি করে আপনারা কোথায় বিক্রি করেন এটা? আসলে চুরি করার 1-1.5 মাস পর্যন্ত এটা রেখে দিই আমরা নিজেরা। আচ্ছা, কারণ বিক্রি করতে গেলে ধরা পড়ে যাবেন বা এরকম কোনো কিছু? ওকে। আর দ্বিতীয়ত মূলত কথা যেটা মানে কি চুরি করার মানে আমি এটা বলতে যে আমানতের খেয়ানত করা। আসলে ওই ক্লাসের মনিটর ছিলাম আমি। ও, ক্লাস মনিটর ছিলেন আপনি? ক্লাস মনিটর ছিলাম, যেহেতু আমার রেজাল্ট ভালো সেহেতু পড়াও শিখতাম আমি, আর স্যাররা খুব ভালো জানতো আমাকে। তো আমি ক্লাস মনিটর ছিলাম, এবং কি সহায়তা আমার দ্বারা হয়েছে সেখানে। প্রজেক্টটা একটা মানে বক্স জালির বক্সের মতো ছিল সেখানে, সেটা জালির বক্স রড যেটা থাকে, হ্যাঁ, তালাটা আমার হেল্পের দ্বারা খুলছে সে, এবং কি সেটা আমি এটা শিখে ক্লাসরুমে তো সবসময় স্টুডেন্ট থাকার কথা, আপনারা ওটা করলেন কখন?
আসলে এটা নিয়ে অনেক দিন প্ল্যান করার পরে, সেটা ছুটির পরে যখন মানে সবাই বেরিয়ে গেছে, আয় আসবে রুম পরিষ্কার করার জন্য, ওই সময় আপনারা বাইরে পাহারা দিয়েছেন বেশ কয়েকজন, আর ভিতরে কয়েকজন করে মিলে করেছেন? এখানে ওরা দুজন ছিল, একজন বাইরে পাহারা দিচ্ছিল, আরেকজন যে ছিল আর কি সে ওইটা চুরি করতেছিল, আর আমি ছিলাম আমার ক্লাস টিচারের সাথে। যেহেতু কখনো বলতে না পারে যে আমার প্ল্যান ছিল এটা, যেহেতু কখনো বলতে না পারে যে এটা তো খোলার সাধ্য একমাত্র আমার স্টুডেন্টের মধ্যে, কারণ যেহেতু ক্লাস মিটার আমি চাবি আমার থেকে। আমি ছিলাম ক্লাস টিচারের সাথে, আমি রেজাল্ট কার্ড নিয়ে একটু কাজ করতেছিলাম স্যারের সাথে। আচ্ছা, তো এর মধ্যে আয়াসি বলতেছে যে স্যার সুরমা সেকশন থেকে আপনার প্রজেক্টটা চুরি গেছে আপনার ক্লাস থেকে। তো তখন আপনি স্যারের সঙ্গে? তখন আমি স্যারের সঙ্গে, আমি তো সব জানি আগে থেকেই, ওকে, মানে তারপর নাটক করতেছি আর কি। তো ভাইয়া এটা করার মূল উদ্দেশ্য এটাই, কারণ আমি যেহেতু এত বড় একটা মানে কি ভুল করে ফেলছি, চাইছিলাম যে এটা থেকে কিছু অর্থ পেলে ওটা সমাধান করা যাবে। আসলে এটা 1.5 মাস পর সেল করতে গিয়ে দেখি যে এটা যতটুকু দামি মনে করছি, মানে দামি ছিল সেটা, কিন্তু মডেল পুরানো হওয়াতে আমরা সেটা ভালো দাম মানে কোনো দামই পাই নাই, যেটা এখনও আছে সেল করি নাই। তো ভাইয়া আমি এই এতগুলো ভুল করার পরে এখন আমি মানে কি এই কয়েক মাস আগের কথা বলতেছি, আমি ভালো করে রাতে ঘুমাতে পারতাম না, মানে ওই টেনশনে। ওরা আমার সবসময় ভয় দেখাতো এটাই যে আমি তোর ঘর আসে বলে দিব যে আমার টাকাটা দেস না, এই সেই। তো এর মধ্যে আব্বু একটু অশৃঙ্খল হওয়া শুরু করলো। যেমন আব্বু বলছে যে মানে যেহেতু পড়ালেখা করতেছি না আমি, এই সমস্যাগুলো মানে ভুলগুলো করাতে আমি আর ঘরেও পড়তেছি না, কলেজ যাচ্ছি না বিগত 2 মাস ধরে। তো আব্বু বলতেছে যে তোর আর কলেজ যাওয়ার দরকার নেই, তুই ডিরেক্ট চাকরি কর। তখন মানে আমি নিজের পেশারে সামলাতে পারতেছি না, আবার আব্বু আরও প্রেশার দিচ্ছে। তো এই কারণে আমি আব্বুর সাথে একটু বাজেভাবে কথা বলি, এই আমার লাইফে ফার্স্ট তখন দেখে আর কি। ওকে, তো কথা বলার পর থেকে আব্বু মানে রাগ করে অনেকদিন আমার সাথে কথা বলে নাই। তবে এরকম করতে 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 একসময় মানে ঘরে সম্পূর্ণ মানে আমি যে কিভাবে টাকাগুলো ওয়েস্ট করছি এগুলো কেউ জানে না। মানে ওই সময়টাতে আপনি যেটা হচ্ছে যে ড্রাগ নিচ্ছেন, মানে আপনি ড্রিঙ্কস করতেছেন, চুরির সাথেও আপনি জড়িত সামহাও, বিভিন্ন জায়গা থেকে চুরি করার মানে না, ক্লাস। আমি জাস্ট ওই অনলি একটা চুরি করতেছেন, বাড়ি থেকে পয়সা নিচ্ছেন, যে কোনো ভাবে হোক, মানে এদিক ওদিকের কথা বলে পয়সা নিচ্ছেন, হ্যাঁ, এবং একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন যেটাকে বলে। জি। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আর এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/ জানার পরে আব্বু সেদিন আমাকে কিছুই বলেনি ভাইয়া। আমি মনে করছি অনেক কিছু হবে, যে আমাকে ঘর থেকে বের করে দিবে। আব্বু সেদিন আমাকে কিছু বলেনি, শুধু একটা কথা বলছে যে দেখ তুই কেমনে টাকাগুলো খরচ করছিস আমি জানি না, আমি তো তুই জিজ্ঞেস করতে চাচ্ছি না, কিন্তু একটা কথা বলতে চাই যে তুই টাকাগুলো খরচ করছিস ঠিক আছে, জীবনে মানুষের ভুলই হয়, কিন্তু আমি চাই না যে দ্বিতীয়বার আর নেক্সট একই ভুলটা কর। এখন সময় আছে, নিজের লাইফটাকে ঠিক কর, ভালোভাবে লেখাপড়া কর, ভালোভাবে খাওয়া দাওয়া কর, ভালোভাবে নিজের শরীরকে ঠিক রাখ। তো বিগত আরও 1 মাস আগে, বেশি না 1 মাস আগে আমার শরীরটা আরও অন্যরকম ছিল। এই আব্বুর কথা বলার পর থেকে আমি, যেহেতু আমার ফ্যামিলি মেনে নিছে টাকাগুলো দিবে, তো আমি এতটুকু টেনশনও করতাম না, ভালোভাবে চলাফেরা করতাম। কিন্তু ভাইয়া এই 1 তারিখে গেছে, 1 তারিখে আম্মু রিজাইন দিছে, আম্মু চাকরি থেকে অবসর নিছে। তো এরপরে আব্বু একটু আমার উপর মানে কি ক্ষিপ্ত আর কি চাকরির জন্য। তো এগুলো নিয়ে প্রতিদিন রাতে চিল্লাফাল্লা হতো। তো চিল্লাফাল্লা করার কারণে আমি একটু আব্বুর সাথে মানে গরম হয়ে কথা বলি। তো এগুলো বলার পরে যে মানে লাস্ট 3 তারিখ আব্বুর সাথে আমি এত একটা রুড বিহেভ করি, যার কারণে আব্বু আমার সাথে কথা বলে না। কিন্তু ভাই গত 13 তারিখে আমি দুপুর প্রায় 1টা বাজে, তখন আমি ঘর মানে শোকেস গুছাচ্ছি, বা আমার পড়ার টেবিল যেটা ওইটা গুছাচ্ছিলাম। তো শোকেসের মধ্যে ওই যে আমি আর ওই লকটা টাইট দেওয়ার জন্য আমি আব্বুর ব্যাগ থেকে গাড়ি ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করে এনে টাইট দিয়ে ওইটাকে চেয়ার উপরে রেখে আমি আমার বই গুছাচ্ছিলাম। তো এই মুহূর্তে আব্বু এসে আমাকে বলে যে তুই আমার জিনিস কেন ধরস, তুই আমার টাকা কেন খাস, তুই আমার টাকা খাবি না, আমার জিনিস ধরবি না। আব্বু নিজের মুখে বলে, মানে কি রাগের মাথায় বলছে, কিন্তু আমার থেকে খুব সেটা হার্ট করছে যে কথাটা এরকম ছিল, তুই আমার সন্তান না। বুঝতে পেরেছি। তার আগে কি আপনার ফ্যামিলি জানতো যে আপনি যে ড্রাগ নেওয়া শুরু করেছেন? না, আমার ফ্যামিলি এখনো জানে না, তখনও জানতো না বিষয়গুলা। ঠিক আছে, তো এই কথাটা কি বাবার সঙ্গে খারাপ আচরণ করার পরে বাবার মুখ থেকে বের হলো, নাকি তার আগেই বের হয়েছে? এটা আসলে খারাপ আচরণ আমি নিজে স্বীকার করছি, খারাপ আচরণ করছিলাম 3 তারিখে, কিন্তু 13 তারিখে তো আমার কোনো ভুল ছিল না। আমার 3 তারিখে মানে 13 তারিখের আগে? সেটা
13 নিশ্চয়ই। তারিখের আগে। ওকে, তার মানে সেদিন বাবা থেকে হয়তো ওটাই রাগ করে মাথায় আমার সাথে রাখছে। হ্যাঁ, রাগ করে আমার সাথে কথা বলে নাই, কিন্তু 13 তারিখে এই ঘটনাটা স্কুটারটা আমি জাস্ট চেয়ার উপর রাখছি ওনার জিনিসটা। আচ্ছা, তো উনি আপনি আসলে- 3 তারিখে খারাপ ব্যবহার করেছিলেন, এটা আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি খারাপ ব্যবহার করেছেন? জি ভাই, আমি পরবর্তীতে বুঝতে পারছি। জি। বুঝতে পারার পরে কি বাবাকে সরি বলা যে বাবা আমি কাজটা ঠিক করিনি, এটা বলেছেন? আসলে ভাইয়া সরি বলেননি? না ভাই। এই সরি না বলার কালচারটা আমাদের ফ্যামিলিতে নাই, মানে ব্রড সেন্স নাই। আমরা সন্তানদেরকে শেখাই না এটা। আমি সরি, আমি বারবার ইন্টারাপ্ট করছি এবং প্রয়োজন আছে ইন্টারাপ্ট করার। আমি একটা খুব ছোট্ট ইন্টারেস্টিং, আমার একটা মেয়ে, আমার তো মেয়ের কথা বারবার বলি আমার অনুষ্ঠান, আমার মেয়ের বয়স এক বছর পার হলো। অ্যান্ড খুব ইন্টারেস্টিং বিষয়, ইংলিশে কিছু রাইম আছে, আপনারা যদি এই গুগলে খোঁজেন পাবেন ছোটদের শেখানোর জন্য। সেখানে একটা গান আমি দেখলাম, এরকম বাচ্চাদের শেখানো হচ্ছে কখন সরি বলতে হয়, কখন থ্যাংক ইউ বলতে হয়। মানে এই একটা বাচ্চা যার মুখে এখনো বুলি ফোটেনি, সে ঘন্টার পর ঘন্টা ওই জিনিসটা দেখছে এবং তাকে তার আগেই শেখানো হচ্ছে কখন সরি বলতে হয়, কখন থ্যাংক ইউ বলতে হয়। আমার কথা হচ্ছে, আমি আমার কালচারকে ছোট করছি না, বাট যাদের যে কালচারটা ভালো সেটা আমার প্রশংসা করতে সমস্যা কোথায়? আমাদের মধ্যে এই জিনিসটা নাই, আমাদের না আছে পরিবারে, না আছে সমাজে। আমরা মনে করি সরি বলাটা নিজেকে অপমান করা। আমরা মনে করি যে একজনকে সরি বললে এটা আমাকে ছোট করা হয়। কত ভুল ধারণা দেখেন। একজনকে সরি বললে এটা নিজের মাহাত্ম্য প্রকাশ পায়, যে মানুষ ভুল করতেই পারে, ভাই আমি সরি, আমি অ্যাপোলজি করছি। অদ্ভুত বিষয় হচ্ছে, নিজের ভেতরে ভেতরে আমরা সরি ফিল করি, কিন্তু আমরা মুখে সেটা আনি না। মুখে আনলে সমস্যাটা কোথায়? একটা সরি কত বড় প্রবলেম সেভ করতে পারে, আপনি চিন্তাও করতে পারবেন না। ওর বাবা হয়তো মনে মনে পুষে রেখেছে যে আমার সন্তান যে এত বড় খারাপ ব্যবহার করলো আমার সঙ্গে, আমি তো তার কাছ থেকে সরিটা এক্সপেক্ট করি, কিন্তু হয়তো বাবাদের চিন্তাও করে নাই যে সন্তান তো সরি বলাটা সে ছোটোবেলায় শেখায় নাই, সুতরাং সে সরি বলবে না। এবং আপনি যখন এই খারাপ ব্যবহারটা করেছিলেন, আপনার মা কি প্রতিবাদ করেছিল? আপনার মা কি বলেছিল যে তুমি তোমার বাবার সঙ্গে খারাপ কাজ করছো, এটা ঠিক করো না? মা বলেছিল এটা? জি। মা ঠিক কাজ করেছে, আপনি সরি বলাটা উচিত ছিল। আপনি কি ভিতরে ভিতরে অনুভব করেছিলেন যে আপনি খারাপ কাজ করেছেন? আসলে ভাইয়া আমি মানে নিজেকে খুব অপরাধ মনে করছি ঘটনাটা পথে, কিন্তু ভাইয়া সরি বলতে পারিনি এই কারণ একটা আড়ষ্টতা ছিল। জি এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছিলাম। হয়তো ওই আড়ষ্টতা ভেঙে যদি বাবাকে একবার সরি বলে দিতেন, যে অন্তত যে কোনোভাবেই হোক না কেন, হয়তো সরাসরি বলতে পারছেন না, মাকে দিয়ে বলালেন বা অন্য কোনোভাবে বলালেন যে মা আমি তো আসলে বাবাকে বলতে পারছি না, তুমি একটু বলো যে আমার খুব খারাপ লাগতেছে, দেখতেন বাবা অন্যরকম আচরণ করতো। 13 তারিখের ঘটনাটা ঘটতো না, এবং যে কারণে হয়তো 13 তারিখে আপনাকে এই ধরনের কথা বলেছে, এবং সেটা আপনাকে খুব খারাপ লাগবে, খুব স্বাভাবিক। বাবা হচ্ছেন সন্তানের কাছে মানে বটবৃক্ষের ছায়ার মতো, সে যদি বলে যে তুই আমার কোনো কিছু ধরবি না, আমার জিনিস তুই খাস, এর চাইতে কষ্ট করার কি হতে পারে? সো ঘটনাটা ঘটলো, তারপর কি হলো? তারপর ভাই সেদিন রাতে আমি বের হয়ে যাওয়ার জন্য সব কিছু গুছাইলাম, আমি বেড়ে যাব, তো আম্মু আমাকে যেতে দিচ্ছে না। তো আব্বু ছিল ঘরের মধ্যে, তা আমার মাথায় একটাই কথা ঘুরতেছে, আমি এখন ঘর থেকে বেরোবো, কোথায় যাবো জানি না, কিন্তু আমি ঘর থেকে বেরোবো। বাবারই কথা বলার জন্য? হ্যাঁ, বাবা এই কথা কেন বললো আমাকে, মানে আমার মাথায় এটা, আমি ঘর থেকে বেরোবো, কিন্তু কোথায় যাবো আমি জানি না, যেখানে যাবো কিন্তু ঘর থেকে বেরোবো। আমার ভাই আসলো জব থেকে, আম্মু তো ঘরে, তো কেউ বেরোতে দিচ্ছে না, ভাইয়া বেরোতে দিচ্ছে, আম্মু বেরোতে দিচ্ছে না। আমার ভাই আমার উপর রিয়েক্ট করতেছে, তার ডাবল রিয়েক্ট করতেছে আমি ভাইয়ের উপরে, যে আমি ঘর থেকে বেরোবো, আমি ঘর থেকে বেরোতে। আম্মু বলতেছে এক পর্যায়ে গিয়ে সামলাতে না পারে, আম্মু বলতেছে তুই যদি এখন ঘর থেকে বেরিয়ে যাস, তুই আজকে রাতে বেরিয়ে যাবি, কালকে সকালে আমার মরমুখ দেখবি। তো আম্মু এই কথাটা বলার পর আমি আম্মুকে রিয়েক্ট করি যে তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাবো গা। তো এইভাবে করে কথা কাটাকাটি হওয়ার পর আমাকে কোনো মতে সামাল দিতে না পেরে এক পর্যায়ে আম্মু আসি বলতেছে যে আর চিল্লাইস না, আর দুঃখ দিস না, তোর আব্বু পাশের রুমে কান্না করতেছে। তো এটার পর ভাইয়া আমি আর কিছু বলি নাই, তো ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে গেলাম। বাইরে যাওয়া অনেকক্ষণ চিন্তা করলাম ভাইয়া যে আসলে আমি কি করতেছি।